হাই ফ্রেন্ডস, চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে প্রজাতন্ত্র দিবস, সেই অনুযায়ী তোমাদেরকে প্রজাতন্ত্র দিবসেরই কিছু কিছু উপলক্ষ এবং স্বাধীন সংগ্রামীর কিছু কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা দেখতে থাকি। আছে কি হয়েছিল ভালো করে এই যে এই তো সেন্টার তো বন্দি হয়ে আছে ফার্স্ট প্রাইম মিনিস্টার আইতে দেখছি তো এই যে ইন্দিরা গান্ধীর ছবি দেখছো, এটা ইন্দিরা গান্ধী ওর মেয়ে বসে আছে ওর সাথে দাঁড়া না এই বসার জায়গা আছে ঠিক আছে। বন্ধুরা, এখানে এসে মনে হলো যে একটু নিজেই কয়েদি হয়ে যাই, দেখি কিরকম লাগে। দেখো বন্ধুরা, যে তোমাদের বৌদিকে শিকল দিয়ে দিচ্ছি। দেখো দেখো, শিকলে কোনো তালা নেই, জাস্ট এইখান থেকে ওকে করতে হবে। দেখো তোমরা এই পুরো তারপরে দিয়ে এটা আসছে এই সব revolver used by criminals Datta to kill Narayan Goswami at Alipur jail on 31st August. মানে জেলতেও হয়েছে। ওটা সব দেবে দেখাবে। ওই দিকে গেছে, এটা লিখেছে দিকে হ্যাঁ সবাই খাদ্য ওরকম, বাবার ওরকম খাদ্য।
ছয় চেম্বার রিভলভার নরেন্দ্রনাথ ব্যানার্জি 24 ক্ষেত্র এখানে আছে এই তো বন্ধুদের আমাদের যেসব বাড়িতে আছে ওই তো লিখেছে কামার ভগবান সৌদি ভগবান সৌদি ছয় চেম্বার জীবন ये और फीलिंग उसका फोटो दीजिए था उसका अकेले में আমরা चलो बहुत खींच लेंगे था खींच ले वही आदमी देखते तो कहते बुढ़ जाइए डाकू है একটা বউ একটা ছেলে দিয়েছে বাইরে বেরোলে 5 মিনিট লাগবে এখানে বেরোতেই তো 5 মিনিট দেখো তো দুইটা টাকা দিচ্ছি পাথরের চিহ্ন ওগুলো
এই বড়টা টুকরো করে দিচ্ছি। দেখতে সেখানে এগুলো দিয়ে তো যুদ্ধ করা হয়েছিল না মা? এগুলো দিয়ে ইয়ে করা হয়েছিল যুদ্ধ। সব যুদ্ধ করার সময় এগুলো লাগে। পারে না বাবা? ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। ৪ নম্বর কক্ষ। ১০০ বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো তার একটা ধারণা এই কক্ষ থেকে পাওয়া যায়। পূর্বের ঔপনিবেশিক প্রশাসকরা কারাগার সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন এই ভবনটির বিন্যাসে তা প্রতিফলিত হয়েছিল। একই কক্ষে থাকা সত্ত্বেও বন্দীদের একে অপরের মধ্যে অতিরিক্ত কথাবার্তায় নিষেধ ছিল। সেই জন্য পাথরের তৈরি অপ্রশস্ত বিছানার বালিশগুলো একটি আরেকটির বিপরীতে এমনভাবে রাখা যাতে দুজন বন্দী পরস্পরের সাথে কোনো ব্যক্তিগত আলোচনা না করতে পারেন। কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে ভাগ করা
যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের না রাখা যায়। মহিলা এবং দেওয়ানি বন্দীদের অর্থাৎ সিভিল প্রিজনারদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। কারাতে সর্বক্ষণ নজরদারি থাকত। প্রহরীরা পর্যায়ক্রমে কক্ষের ভেতরে এক টানা লম্বা পরিসরটিতে নিয়মিত টহল দিত এবং বাইরের চৌহদ্দিতে ঘোরাফেরা করার সময় গরাদযুক্ত জানালাগুলি থেকেও তারা কড়া নজর রাখত। প্রতিটি কারাকক্ষে শৌচাগার এবং স্নানের জায়গা ছিল। ঔপনিবেশিক উত্তরকালের ভারতে বিভিন্ন ধর্মাবলম্বী বন্দীরা তাদের নিজ নিজ ধর্ম পালনের এবং প্রার্থনা জানানোর স্বাধীনতা পেতেন। দেওয়ালে ঈশ্বরের ছবি টাঙানো এবং মূর্তি স্থাপনের জন্য অস্থায়ী বেদি বানিয়ে অর্চনা করার অনুমতি ছিল। মনে করা হয় তৃতীয় শ্রেণীর সবচেয়ে বিপজ্জনক বন্দীদের মাটিতে রাখা হতো। দ্বিতীয় শ্রেণীর বা তুলনামূলকভাবে কম বিপজ্জনক রাজনৈতিক বন্দীদের জন্য সিমেন্ট দিয়ে বানানো বিছানা বরাদ্দ ছিল। উচ্চ শ্রেণীর বন্দীদের পৃথক কক্ষে রাখা হতো। ইউরোপিয়ান বন্দীদের স্থান হতো অন্য ওয়ার্ডে। এত ভেঙে পড়লে চলে, দেশ বাইরে অনেক কাজ বাকি। আমাদের যে ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। এই তার ভাই আলিপুর ঘোষ। ফাঁসি কাঠ, ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। এখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে এখনো একটি গ্যালারি আছে, যেখান থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ করতে পারতেন। রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্যই এটি করা হতো। ব্রিটিশ আমলে যে স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়, তাদের মধ্যে অনন্তহরি মিত্র 1926, প্রমোদ রঞ্জন চৌধুরী 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1931 ও দীনেশ মজুমদার 1934 অন্যতম। বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী ও ছাত্রছাত্রীরা 30শে জানুয়ারি শহীদ দিবসে পুষ্পস্তবক দিয়ে তাঁদের শ্রদ্ধা জানাতেন। আলিপুর জেলের ফাঁসি কাঠ। আধুনিক সময়ের অধিকাংশ কারাগারে ফাঁসি কাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলের ফাঁসি কাঠও তার ব্যতিক্রম নয়। কারাগার চত্বরে একটি মঞ্চের ওপরে ফাঁসি কাঠটি দাঁড় করানো
আর মঞ্চটি নির্মিত হয়েছে পাথরে ঘেরা একটি কূপের ওপর। তার মাথায় একটি বর্গা আংটার সঙ্গে ঝোলানো। ফাঁসিকাঠ ও ব্রিটিশরা। ফাঁসিকাঠ বোঝাতে ফরাসি শব্দ পোটেন্স এসেছে ল্যাটিন পোটেনশিয়া শব্দ থেকে, যার অর্থ ক্ষমতা। ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের ভিত্তি ছিল আইন, আর এই আইনের কেন্দ্রে ছিল ফৌজদারি বিচার। এলাকার মানুষদের দমন করার জন্য ঔপনিবেশিক শাসকদের মুখ্য হাতিয়ারগুলো ছিল শৃঙ্খলা রক্ষা, শাস্তিদান ও সাজাপ্রাপ্তকে প্রাণদণ্ড দেওয়া। ফাঁসিকাঠ এই ব্যবস্থারই গুরুত্বপূর্ণ সাধন, যা ভারতীয় বিদ্রোহীদের ওপরে ব্রিটিশের নির্যাতনের সাক্ষ্য। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জন্ম 1885, প্রয়াণ 1933। এই ভবনের দোতল নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930-এর এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস